প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। বন্যা ধসে নথি হারালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর, সংসদ জানালো বিশেষ ঘোষণা। ৩৫,০০০ ভোটের লিড চায় তিহার মুক্তির পর প্রথম ভোটে অনুব্রত, দুবরাজপুরে কেষ্টর হুঙ্কারে উত্তাপ। বাংলায় শুরু হচ্ছে নতুন ব্যবস্থা, পথ দুর্ঘটনায় আহত হলে মিলবে ক্যাশলেস চিকিৎসা। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিন্তু ঘটনা তো ঘটে ভর সন্ধ্যায়। দুর্গাপুরের কলেজে কি বলছে সিসিটিভি? আরজি করের সন্দীপের বিরুদ্ধে তুলেছিলেন দুর্নীতির অভিযোগ, হঠাৎ সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আক্তার আলী। পাকিস্তানে গৃহযুদ্ধ, সীমান্তে আফগানিস্তানের সঙ্গে তীব্র লড়াই, বড় যুদ্ধের আশঙ্কা দেখছে বিশ্ব। শীতের আগে সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ, ফের বাংলায় বৃষ্টি। আবহাওয়ার বড় আপডেট। আসছি বিস্তারিত খবরে। বন্যা ধসে নথি হারানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর, সংসদ জানালো বিশেষ ঘোষণা। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ নথি হারানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো সংসদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিনামূল্যে ডুপ্লিকেট নথি দেওয়ার ঘোষণা করেছে। স্কুল মারফত দ্রুত আবেদন করলে কোনো ফি ছাড়াই ক্ষতিগ্রস্ত পড়ুয়ারা প্রতিলিপি হাতে পাবেন। ৩৫,০০০ ভোটের লিড চায় তিহার মুক্তির পর প্রথম ভোটে অনুব্রত, দুবরাজপুরে কেষ্টর হুঙ্কারে উত্তাপ। দীর্ঘ ১.৫ বছর তিহার জেলের অন্ধকূপে থাকার পর অবশেষে মুক্তি, আর সেই মুক্তির পর প্রথম নির্বাচন। স্বাভাবিকভাবে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের প্রস্তুতি তুঙ্গে। তাঁর সেই পুরনো আত্মবিশ্বাসী এবার ধরা পড়ল তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে। সোমবার বীরভূমের দুবরাজপুর ব্লকের যশোপুর গ্রামে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরী সহ একাধিক নেতা। অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে অনুব্রত মণ্ডল আগামী নির্বাচনের জন্য টার্গেট বেঁধে দেন। তাঁর গলায় স্পষ্ট চ্যালেঞ্জের সুর। কেষ্ট বললেন, গত লোকসভা নির্বাচনে দুবরাজপুরের 10টি এলাকা থেকে আমরা 26,০০০ লিড পেয়েছিলাম, কিন্তু এবছর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন 35 থেকে 36,০০০ ভোট পায়। তিনি আরও স্পষ্ট করে দেন যে এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। কেষ্টর কথায়, এই ব্যালট বাক্সের মাধ্যমে আমরা বিজেপিকে শিক্ষা দেব, 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করব। গত লোকসভা নির্বাচনে এই দুবরাজপুর কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল, কিন্তু তিহার ফেরত কেষ্টর দাবি এবার আর তা হবে না। তার মুক্তিগত নির্বাচনে প্রচারের জন্য মাত্র 13 দিন সময় পাওয়া গিয়েছিল, আর সেই 13 দিনের প্রচারে তৃণমূল 26,০০০ ভোট পেয়েছিল। তার বিশ্বাস, আমার যেটা মনে হয় দুবরাজপুরের এই 10টি অঞ্চল থেকে এবার বিপুল ভোটে জিতবে তৃণমূল। মা বোনেরা আমাদের পাশে রয়েছেন। বাংলায় শুরু হচ্ছে নতুন ব্যবস্থা, পথ দুর্ঘটনায় আহত হলে মিলবে ক্যাশলেস চিকিৎসা। পথ দুর্ঘটনায় আহত হলে আর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা নয়, রাজ্য জুড়ে চালু হতে চলেছে নতুন ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। দুর্ঘটনার পর গোল্ডেন আওয়ারে, অর্থাৎ প্রথম 1 ঘন্টায় দ্রুত চিকিৎসা শুরু করা গেলে অনেক সময় প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু অনেক সময় চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় বিলম্ব হয়। এবার সেই সমস্যারই স্থায়ী সমাধানের পথে সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। এই খাতে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে কেন্দ্রীয় প্রকল্প। অতিরিক্ত খরচ রোগীর দায়িত্বে থাকবে। এর জন্য রাজ্য জুড়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের তালিকা তৈরি হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ আহতকে নিকটবর্তী তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি করবে। চিকিৎসকের দ্বারা দেখেই ঠিক করবেন ভর্তি নেওয়া দরকার কিনা। যদি রোগীকে ভর্তি করা হয় তবে পেশেন্ট আইডি তৈরি করে তা সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। থানার তরফে এফআইআর নম্বর ও অন্যান্য তথ্য যুক্ত করে তা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে। এরপর রোড সেফটি কমিটির সব তথ্য যাচাই করে অর্থ অনুমোদন দেবে। যদি দুর্ঘটনার এলাকায় তালিকাভুক্ত হাসপাতাল না থাকে তাহলে অন্য কোনো হাসপাতালে ভর্তি করালেও প্রকল্পের আওতায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ মিটবে। শর্ত, কেন তালিকার বাইরে হাসপাতালে ভর্তি করানো হলো তার কারণ ও নথি আপলোড করতে হবে। এমনকি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির বীমা না থাকলেও বা মেয়াদ ফুরিয়ে গেলেও এই প্রকল্পের আওতায় অর্থ পাওয়া যাবে। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিন্তু ঘটনা তো ঘটে ভর সন্ধ্যায়। দুর্গাপুরের কলেজে কি বলছে সিসিটিভি? রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো, যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত 9:30টায়। বলেন, ওই যে মমতা ম্যাডাম বললেন যে সন্ধ্যা 7টায় সময় বাড়ি
থেকে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি করবে না? এখানে এটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত 12টার সময় যে 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে ধর্ষণ হয়েছে। এই প্রেক্ষিতে প্রাক্তন পুলিশ কর্তাও প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্যমন্ত্রীর রাত 12:30টার তথ্য পেলেন কোথা থেকে? সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক। আরজি করে সন্দীপের বিরুদ্ধে তুলেছিলেন দুর্নীতির অভিযোগ, হঠাৎ সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আক্তার আলী। আরজি করের কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র ধরে সামনে উঠে এসেছিল আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর নাম। এই আক্তার আলী সর্বপ্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। তার অভিযোগেই প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি। এবার সেই আক্তার আলী সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন, কিন্তু কেন? চাকরি থেকে ইস্তফা আক্তারের কারণ ঘিরে ধোঁয়াশা। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার ইস্তফা দিয়েছেন আক্তার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন তিনি। উল্লেখ্য, আক্তার আলী ছিলেন সন্দীপ ঘোষের প্রাক্তন সহকর্মী। 2023 সাল পর্যন্ত আরজি করে কর্মরত ছিলেন আক্তার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আক্তার বাবু। আক্তারের পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নানা মহলে। রাজ্যের স্বাস্থ্য আধিকারিক তার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন আক্তার, তবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আক্তারের অভিযোগ, দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকেই তার বিরুদ্ধে সরকারি প্রতিহিংসা শুরু হয়। একের পর এক বদলের নির্দেশ আসতে থাকে, তারপরেই তিনি সরকারি চাকরি ছাড়ার কথা ভাবেন। আক্তার বলেন, সরকারি চাকরি করে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছি না, কেউ আমাকে লড়তে দেবে না, সেই কারণে আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমার দুটি নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর পড়ুয়াদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরব হওয়া। আমার সেই লড়াই আমি চালিয়ে যাব। পাকিস্তানে গৃহযুদ্ধ, সীমান্তে আফগানিস্তানের সঙ্গে তীব্র লড়াই, বড় যুদ্ধের আশঙ্কা দেখছে বিশ্ব। এবার গৃহযুদ্ধ শুরু পাকিস্তানে। মৌলবাদী ইসলামপন্থী সংগঠন তেহরিকি লাবাইক পাকিস্তানের সমর্থকদের মিছিলে উত্তেজনা ছড়ায়। পুলিশ এবং টিএলপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ আধিকারিক সহ 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষে একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। অন্যদিকে গতকাল প্রধান মাথা ব্যথা ছিল বালুচিস্তান। অধিকৃত কাশ্মীরে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মি বছরের পর বছর ধরে বিদ্রোহী স্বাধীন বালুচিস্তানের দাবিতে তারা আন্দোলন করে চলেছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় বিস্ফোরণের 2 দিন পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার পাল্টা জবাব হিসাবে গত শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। মিছিলের নেতৃত্ব দেন টিএলপি প্রধান সাদ হোসেন রিজভী। মিছিলে ইসরায়েল বিরোধী এবং প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন টিএলপি সমর্থকরা। উল্লেখ্য, অশান্তির আশঙ্কা করে ইসলামাবাদ থেকে মোরেদকে অবধি বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন ছিল। এরপরেও বিক্ষোভ মিছিল রোখা যায়নি। শীতের আগে সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ, ফের বাংলায় বৃষ্টি। আবহাওয়ার বড় আপডেট, পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তারিখ 27 অক্টোবর, দাবি করল বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মান্ডক সংস্থা দাবি করছে 25 অক্টোবর ভোর 3টায় দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বাঁ দিকে রেখে ক্রমশ সাগরের উপর দিয়ে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সংগ্রহ করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে। কালী পুজো পর্যন্ত রাজ্যে কোথাও উল্লেখযোগ্য কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আনুষ্ঠানিকভাবে 13 অক্টোবর বর্ষা বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধাপে ধাপে কমবে। ভোরের দিকে কোনো কোনো জেলায় হালকা কুয়াশা, বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে, বিকালের পর আবার মনোরম পরিবেশ।